আমার স্বামী ফারুক আমাকে খুব ঘৃণা করত। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে সে আমার উপর হাত তুলত, মারত, পিটত এবং অপমান করত। আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, তিনি বিছানায় শুয়ে কাঁদতেন। একদিন আমার স্বামী রুটি পুড়ে যাওয়ার অজুহাতে গরম তাওয়া আমার বাহুতে চেপে ধরে আমাকে শাস্তি দিল। তাতে আমি ভয় পেয়ে গেলাম। আমার স্বামী আমাকে বলে বেরিয়ে গেল যে ফিরে এলে মুখ দেখাবে না। আমি আমার ব্যাগ নিয়ে যেই দরজার কাছে পৌঁছলাম, আমার শাশুড়ি চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তিনি হাত দিয়ে ঘরে স্টোররুমের দিকে ইশারা করতে লাগলেন। আমার চোখ যেই দরজার উপর পড়ল, আমার আত্মা কেঁপে উঠল। কারণ সেখানে তো আমার স্বামী ফারুক সরকারি চাকুরে ছিল, কিন্তু ঘরে এমন পরিবেশ তৈরি করে রেখেছিল যেন সে কোনো মজুর আর শুধু রুজি রোজগারের জন্য খাটতে যায়। তার কাছে প্রতি মাসে বেতন আসত, কিন্তু সে কখনো আমাকে পুরো টাকা দিত না, বরং শুধু ৪,০০০ টাকা হাতে গুজে দিত, আর বাকি টাকা কোথায় যেত তা আমি কখনো বুঝতে পারতাম না। সে বলতো, এই নাও, এতে ঘরের খরচ চালাও, আর তারপর সে নিজে তার জীবন তার ইচ্ছা মতো কাটাত। আমার প্রায়ই মনে হতো যে আমি তার কাছে কোনো মানুষ নই, বরং শুধু একটা দায়িত্ব যা তাকে পূরণ করতে হয়। এই ৪,০০০ টাকায় আমাকে বিদ্যুতের বিল দিতে হতো, গ্যাসের বিলও আসত, পানির আলাদা বিল থাকত, খাওয়া দাওয়ার খরচ সব এর মধ্য থেকে বের করতে হতো। আমার শাশুড়ি অসুস্থ ছিলেন এবং তাদের ওষুধের খরচও এর মধ্য থেকে আসত। তিনি চারপায়ে শুয়ে থাকতেন এবং সব সময় কারো না কারো সাহায্যের মুখাপেক্ষী থাকতেন। আমি তার কাছে বসতাম, তাকে ওষুধ দিতাম, খাবার খাওয়াতাম এবং তার যত্ন নিতাম। কিন্তু এসবের মধ্যে আমি কখনো কোনো বোঝা অনুভব করতাম না, কারণ তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং সব সময় আমার পক্ষ নিতেন। তিনি আমাকে মেয়ের মতো মনে করতেন এবং এটাই কারণ যে আমি তাদের সেবা করলে মন থেকে শান্তি পেতাম। কিন্তু আমার আসল সমস্যা ছিল আমার স্বামী। আমার স্বামী ফারুক এক অদ্ভুত স্বভাবের মানুষ ছিল। কে জানে কেন তার মনে আমার জন্য কোনো ভালোবাসা ছিল না, কোনো নরম কোণা ছিল না। সে যখন ঘরে ঢুকত, তখন আমি আর আমার শাশুড়ি দুজনেই একদম ভয় পেয়ে যেতাম, যেন কোনো জেলখানায় বন্দি কয়েদি হঠাৎ জেলারের পায়ের আওয়াজ শুনতে পায়। সে এসেই ঝগড়া বিবাদ শুরু করে দিত। কোনো কথা জিজ্ঞাসা করত না, সালাম নিত না, ভালোবাসার চোখে তাকাত না, শুধু সোজা রাগ করে কথা বলত, আর হাত তুলতে একটুও দ্বিধা করত না। আমি প্রায়ই ভাবতাম যে আমি কি এমন অপরাধ করেছি যার শাস্তি হিসেবে এই জীবন পেয়েছি। আমাদের বিয়ে হয়েছে এখনও বেশি দিন হয়নি, কিন্তু মনে হতো যেন শতাব্দী কেটে গেছে, কারণ প্রতিদিন এক নতুন যন্ত্রণার রূপ নিয়ে সামনে আসত। আমি আমার মা বাবার মেয়ে ছিলাম, যারা আমাকে আদর যত্নে বড় করেছিল। আমার বিয়ে খানদানের চাপে হয়েছিল। আমি কখনো সেই মানুষটিকে পছন্দ করিনি, কিন্তু আমার শাশুড়ি আমাকে পছন্দ করে এনেছিলেন এবং এটাই বলেছিলেন যে তিনি আমাকে মেয়ে বানাবেন এবং নিজের বউয়ের চেয়ে বেশি ভালোবাসবেন। আর এই কথা সত্যি প্রমাণিতও হয়েছিল। তিনি সব সময় আমাকে ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তাদের ছেলের কঠিন স্বভাব আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। একদিন এমন হলো যে ঘরে কোনো কথায় ঝগড়া শুরু হলো। আমি শুধু এতটুকু বলেছিলাম যে ঘরের খরচ পুরো হয় না। তাতে সে আগুন হয়ে গেল এবং আমার উপর হাত তুলতে এগিয়ে এলো। আমি এটা দেখে অবাক হয়েছিলাম যে এসব কিছু বিয়ের এত কম সময় পরে হচ্ছে। সেই সময় আমার শাশুড়ি মাঝখানে পড়ে গেলেন। তিনি ছেলেকে থামালেন যে এমন করো না, কিন্তু তাকে ধাক্কা দিয়ে দিল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। সেই সময় আমাদের মনে হয়েছিল হয়তো সেটা সামান্য পড়ে যাওয়া ছিল, কিন্তু যখন ডাক্তার দেখানো হলো তখন জানা গেল তাদের কোমরের হাড়ে সমস্যা হয়েছে এবং এখন তিনি বেশি চলাফেরা করতে পারবেন না। সেই দিন থেকে তিনি চার পাইয়ে শুয়ে থাকতে শুরু করলেন। আমি তাদের সব যত্ন নিয়েছিলাম, তাদের সেবা করেছিলাম, তাদের জন্য কখনো কোনো অভিযোগ করিনি, কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়তাম। আমার দুঃখ শুধু এটা ছিল না যে আমার স্বামী আমাকে মারত কিটত, বরং এটাও ছিল যে সে তার মায়ের সাথেও একই রকম আচরণ করত। আমার মনে হতো যে তার মনে কারো জন্যেই কোনো ভালোবাসা নেই। কখনো কখনো শাশুড়ি আস্তে করে আমাকে বলতেন যে এর বাবাও এমনই ছিল, সেও তার মাকে মারত, তার স্ত্রীকে কষ্ট দিত, আর ছেলেও সেই স্বভাব গ্রহণ করেছে। এটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠত এবং ভাবতাম যদি এটা সত্যি হয় তাহলে আমার জীবনের প্রতিটি দিন এভাবে ভয়ের ছায়ায় কাটবে। যখনই ফারুক ঘরে আসত তখন আমার হৃদয় ডুবে যেত। আমি আর আমার শাশুড়ি একে অপরের দিকে তাকাতাম এবং বুঝে যেতাম যে এখন ঘরে শান্তি থাকবে না। সে এসেই চিৎকার শুরু করত, কখনো খাবারে আপত্তি, কখনো বিদ্যুতের বিলে, কখনো অন্য ছোটখাটো জিনিসে। আর যদি কেউ উত্তর দিয়ে দিত তাহলে হাত তুলে দিত। আমার জীবন এক শাস্তির মতো লাগতে শুরু করেছিল, এমন এক শাস্তি যার কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না।
এবং তার কোনো বিচারকও ছিল না যে শুনবে যে আসলে আমার দোষ কী। আমি শুধু একজন নারী ছিলাম যে তার দায়িত্ব পালন করছিলাম, কিন্তু তবুও প্রতিদিন অপমান সহ্য করতাম এবং প্রতি রাতে কেঁদে ঘুমাতাম। আমরা দুজন বিয়ে করা ছিলাম। কিন্তু আমাদের বিয়ের পরেও আমাদের জীবন সাধারণ বিবাহিত দম্পতির মতো ছিল না। আমাদের দুজনের ঘর আলাদা ছিল, এবং এই কথা শুনতে যতটা অদ্ভুত লাগত, বাস্তবে তার চেয়ে অনেক বেশি কষ্টদায়ক ছিল। এই ঘর আমার স্বামীর বাবা বানিয়েছিলেন। এক ডাবল স্টোরি বাড়ি, যা দেখতে যারা আসত তারা ভিড় করত। কিন্তু আমার জন্য এটা জেলখানা ছিল, যেখানে আমাকে স্বাধীনতার চেয়ে বেশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বাড়ির অপরের অংশ, অর্থাৎ দ্বিতীয় তলা, পুরোপুরি আমার স্বামীর মালিকানা এবং তার পছন্দ অনুসারে সাজানো হয়েছিল, আর নিচের অংশ আমার ভাগে এসেছিল। দ্বিতীয় তলায় যাওয়ার অনুমতি আমাকে একদমই দেয়া হতো না। যদি কখনও যেতে হতো, তাহলে শুধু একটা কারণে, যে আমাকে তার বেডরুম পরিষ্কার করতে হতো। সেখানে যাওয়ার সময়ও আমার হৃদয় কাঁপত, কারণ সেই জায়গা আমার জন্য নিষিদ্ধ ছিল, আর শুধু একজন কাজের মেয়ের মতো আমি তার পরিষ্কার করে ফিরে আসতাম। তার ঘরে সবকিছু বিশেষ এবং দামি রাখা হয়েছিল। পর্দা, কার্পেট, বেডসেট, আলমারি, সবকিছু রাজকীয় ভঙ্গিতে ছিল। দেখতে যারা আসত তাদের মনে হতো এখানে কোনো বড় ব্যক্তিত্ব থাকে, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে সেই ঘরের মালিক তার স্ত্রীকে মানুষ মনে করতে রাজি ছিল না। আমার নিজের ঘর নিচে ছিল, সেখানে শুধু একটা ভালো বিছানা পড়েছিল। বাকি ঘরের ভিতর কিছু বিশেষ ছিল না, না কোনো সাজসজ্জা, না আরামের কোনো জিনিস। শুধু একটা ঘর যেখানে আমি রাত কাটাতাম। আমার হৃদয় প্রায়ই চাইত যে কখনো আমিও ওপরের ঘরের মতো একটা ঘর বানাতে পারি, কিন্তু সেই স্বপ্নই রয়ে গিয়েছিল, কারণ আমাকে আমার জীবনের উপর কখনো অধিকার দেয়া হয়নি। যখনই আমার স্বামীর আমার সাথে কোনো প্রয়োজন হতো, সে আমার ঘরে চলে আসত, আর যখন প্রয়োজন শেষ হয়ে যেত তখন তার রাজকীয় ঘরে ফিরে যেত। এই ঘরে আরও ২-৩টে ঘর ছিল, কিন্তু তাদের দরজা সবসময় বন্ধ থাকত। সেই ঘরগুলোর চাবি সবসময় ফারুকের কাছে থাকত, আর আমাদের কখনো অনুমতি দেয়া হতো না যে আমরা সেই ঘরগুলো খুলে দেখি যে তাদের ভিতর কি রাখা আছে। এভাবে একটা স্টোর রুমও ছিল, কিন্তু সেখানে যাওয়ারও কঠোর নিষেধ ছিল। আমি কখনো ভাবতাম যে আসলে এই ঘরগুলোতে এমন কী রহস্য আছে যা আমার কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে, কিন্তু তারপর এটা ভেবে চুপ হয়ে যেতাম যে যদি আমি বেশি জানার চেষ্টা করি তাহলে তার ফলাফলও আমার পক্ষে ভালো হবে না। উপরের কোনো বাথরুমও আমরা ব্যবহার করতে পারতাম না। ফারুক বলতো যে তোমরা এই বাথরুমকে নোংরা করে দেবে, তাই উপরেরটা শুধু তার ছিল। সে নিজে সম্রাটদের মতো জীবন কাটাত, অথচ আমাদের ফকিরদের মতো রাখা হয়েছিল। তার জীবনের প্রতিটি ভঙ্গি আলাদা ছিল, আর আমাদের প্রতিটি দিন এক অভাব আর বঞ্চনার সাথে কাটত। সে নিজে যা খুশি খেত, পান করত, কিন্তু আমাদের প্রয়োজনের জিনিসও চাইতে হতো। একদিন এমন হলো যে তার কাপড়ে কোনো কাগজ ছিল যা আমার চোখে পড়েনি, আর সেটা ধুয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে আর কি, সে আমার উপর হাত তুলে দিল। আমার শাশুড়ি বেচারি চিৎকার করতে থাকলেন। তার দুর্বলতা সত্ত্বেও যতটা বলতে পারতেন বলতেন। তিনি বারবার বলতেন যে নারীর ওপর জুলুম করো না, এটা ভুল। তোমার মা নারী, তোমার বাবাও নারীর উপর জুলুম করত, এজন্যই ধ্বংস হয়েছে, তুমিও ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে তার মায়ের কথা শুনতই কোথায়? তার কানে জৌ পর্যন্ত ঢুকত না। সে তার অহংকার আর গর্বে ডুবে থাকত। কখনো কখনো সে আমাকে বলতো, নিজের ইচ্ছায় এসেছ তো এখন ভোগ করো, আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই, সন্তানও তো দিতে পারোনি। আর এই কথাটা আমার হৃদয়ে ছুরির মতো বিদ্ধ। সে আমাকে বন্ধা হওয়ার তিরস্কার দিত, কিন্তু সত্যি এটাই ছিল যে এর আসল বাস্তবতা এবং আসল জুলুম কিছু অন্য ছিল। বিয়ের শুরুর দিনগুলোতে সে সন্তান জন্ম দিতে চাইত না, কিন্তু আমাকে এই কথার টের পর্যন্ত হতে দিত না। সে অজুহাতে অজুহাতে আমাকে ওষুধ দিত, আর আমি সরল মনে ভাবতাম হয়তো এগুলো সাধারণ ভিটামিন, কিন্তু আসলে সেগুলো গর্ভপাতের ওষুধ ছিল, যা আমি না জেনে খেয়ে যাচ্ছিলাম। সে আমাকে এত বেশি ওষুধ খাইয়েছিল যে আমার শরীরের ব্যবস্থা নিজেই নষ্ট হয়ে গিয়েছিল। আমার হরমোন বিগড়ে গিয়েছিল এবং আমার জরায়ু দুর্বল হয়ে গিয়েছিল। একবার আমি মা হয়েছিলাম, কিন্তু গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত আমি আবার মা হতে পারিনি। আমি ডাক্তার দেখিয়েছিলাম, তখন ডাক্তার স্পষ্ট বলেছিলেন যে এসব বেশি দিন ওষুধ খাওয়ার কারণে হয়েছে এবং এখন এর চিকিৎসা জরুরি, কিন্তু আমার স্বামী কখনো চিকিৎসা করাতে রাজি হয়নি। সে চাইতই না যে আমি সুস্থ হয়ে যাই এবং সন্তান জন্ম দিতে পারি, কারণ তার চোখে আমাকে শুধু দুর্বল এবং অসহায় থাকতে হবে। এখন সে আমাকে সবসময় এই তিরস্কার দিত যে তুমি বন্ধা, তুমি নারী হয়েও মা হতে পারোনি, তুমি আমার কোনো কাজের না। অথচ বাস্তবতা এটাই ছিল যে দোষ তার ছিল, কিন্তু সে সবার সামনে আমাকেই অপরাধী সাব্যস্ত করত। কিছু লোক আমাকে চুপি চুপি বলতো, হয়তো তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করে রেখেছে, এজন্যেই সে তোমাকে উপেক্ষা করে এবং তোমাকে জেনে শুনে সন্তানের তিরস্কার দেয়। কিন্তু আমি কি করতে পারতাম? যদি সে দ্বিতীয় বিয়ে করে রাখত, তাহলেও আমি বাধ্য ছিলাম,
কারণ তাকে দেখে আমার আত্মা নিশ্চিহ্ন হয়ে যেত, আমার শ্বাস শুকিয়ে যেত, আর আমি নিজেকে তার সামনে একদম অসহায় মনে করতাম। আমার জীবন তার জুলুমের বোঝার নিচে চাপা পড়ে যাচ্ছিল, এবং আমার কাছে কোনো সহায়ক ছিল না, কোনো শোনার লোক ছিল না। আমার স্বামীর যখন মন চাইত, তার বন্ধুদের ডেকে নিত, আমাকে দিয়ে ২০-২২ জনের খাবার বানাত। তারপর আমি বাসন ধোতাম, ঘর পরিষ্কার করতাম। তার আমার প্রতি একদম দয়া আসত না। কখনো কখনো আমার মন চাইত যে আমি এই ঘর থেকে পালিয়ে যাই, কিন্তু এটাও সহজ ছিল না। ঘরের সামনে একটা ছেলে থাকত, যে আমার শাশুড়ির ছেলে হয়ে গিয়েছিল, কিন্তু আমার স্বামী তার প্রতি খুব ঘৃণা করত। একদিন স্বামী ঘরে ছিল না, আর শাশুড়ির শরীর খারাপ হয়েছিল। তখন সেই ছেলেই শাশুড়িকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তখন থেকে শাশুড়ি নিজের ছেলে বানিয়ে নিয়েছিলেন, কারণ তার এই দুনিয়ায় কেউ ছিল না। তার নাম আসিফ ছিল। কখনো কখনো মনে হতো যেন সে আমার প্রতিটি দুঃখের খবর রাখে, যেন সে আমাকে পছন্দ করে। কিন্তু আমি যে ব্যক্তির নিকাহে ছিলাম, তার থেকে মরে গিয়েই বেরোতে পারতাম। আমি আমার জীবন সম্পর্কে আর কিছু ভাবতে পারতাম না। আমার ভিতর এত সাহসও আর অবশিষ্ট ছিল না। আমি আসিফ সম্পর্কে কখনো এমন ভাবিনি। আমার হৃদয়ে কোনো কথাও ছিল না। কিন্তু তবুও আমার স্বামী আমাকে তিরস্কার দিত যে তুমি যদি ঘর থেকে বাইরে বেরো, তাহলে কোথাও তার কাছে চলে যাও না তো, কারণ সেও তো একা থাকে। এমন এমন কথা বলে দিত যে শুনে আত্মা কেঁপে উঠত। আমি এক মৌলবীর মেয়ে ছিলাম। আমার মা বাবা দুনিয়ায় নেই, কিন্তু আমি ভালো খানদান থেকে ছিলাম। আমার জন্য এমন কথা শোনা সহজ ছিল না, কিন্তু আমি শুনতাম। একদিন আমার স্বামী খুব রাগে ছিল এবং বলে যে বিপদ কখনো একা আসে না। সেই দিন কিছু খারাপ হওয়ারই ছিল, এবং তা হয়ে গেল। দিনের বেলা ছিল, আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে তার জন্য রুটি বানাচ্ছিলাম। সে বারবার ডাক দিচ্ছিল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়েছে। আর আমার সবসময় অভ্যেস ছিল যে তার খাওয়ার সময় গরম গরম রুটি লাগত। আমিও তাড়াতাড়ি হাত চালিয়েছিলাম, কিন্তু এই ছোটাছুটিতে এক রুটির কিনারা থেকে হালকা পুড়ে গিয়েছিল। আমি বেশি খেয়াল করিনি, কারণ আমি ভেবেছিলাম এত ছোট বিষয়ে সে চিৎকার করবে না। কিন্তু সে যেই রুটি তার সামনে রাখলাম, সে তাৎক্ষণিক দেখে নিল। তার কপালের শিরা টানটান হয়ে গেল। তার চোখে এমন বর্বরতা ছিল যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। সে কিছু বলা শোনার বদলে সেই তাওয়া তুলে নিল যার ওপর আমি রুটি বানাচ্ছিলাম, এবং আমার বাহুতে চেপে ধরল। লোহার সেই জ্বলন্ত গরম অংশ আমার নরম চামড়ায় লাগল। আমার মুখ থেকে এমন চিৎকার বেরিয়ে এলো যে পুরো ঘরের দেয়াল কেঁপে উঠল। আমি যন্ত্রণায় ছটপট করে উঠলাম। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার চিৎকার শুনে আমার শাশুড়িও তার চারপাইয়ে ধীরে ধীরে নড়তে লাগলেন। তিনি হাঁটতে পারতেন না, কিন্তু তার সামর্থ্য অনুসারে জোরে জোরে কাঁদতে শুরু করলেন। নিজের ছেলেকে অভিশাপ দিতে লাগলেন। তিনি চিৎকার করতে লাগলেন, আল্লাহ করুক তোর ঘর ধ্বংস হয়ে যাক, আল্লাহ করুক তোর জীবন দুর্বিষহ হয়, আল্লাহ করুক তুই কখনো শান্তি না পাস। আমার স্বামী একটুও থামল না, বরং সে রাগে বিড়বিড় করতে করতে দরজার দিকে এগিয়ে গেল এবং বলল, এখন আমার ফোন এসেছে, আমি যাচ্ছি, কিন্তু ফিরে এলে তোকে আমি ঠিক করব। তার চোখে যে বর্বরতা ছিল তা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমার হৃদয় ডুবে যাচ্ছিল, যদি সে সত্যি ফিরে আসে তাহলে আমার সাথে কি করবে। আমি আমার আহত বাহু চেপে ধরে বসে পড়লাম। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আমার শাশুড়ি আমাকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে লাগলেন। তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের জিভ কাঁপছিল। আমার বাহুতে এত তীব্র যন্ত্রণা হচ্ছিল, আমি চাইছিলাম যে আমাকে কেউ তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাক, কিন্তু তার আমার কষ্টের একটুও পরোয়া ছিল না। সে তো উল্টো বলল, ফিরে এসে তোকে আমি ঠিক করব। তার এই কথা শুনে আমি ভেঙে পড়েছিলাম। আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে এখন আমি এই ঘরে এক মুহূর্তও থাকতে পারবো না। আমি এখান থেকে বেরিয়ে যাব, পালিয়ে যাব, নিজের প্রাণ বাঁচাবো। কারণ যদি আজ না বের হই, তাহলে হয়তো কাল আমার লাশেই রান্নাঘরের কোনো কোণে পাওয়া যাবে। আমি আমার ঘরে গিয়ে একটা ছোট ব্যাগ তুলে নিলাম এবং তাড়াতাড়ি তার মধ্যে আমার দুজোড়া কাপড় রাখলাম এবং আমার মা বাবার ছবি রাখলাম। বাকি সবকিছু সেখানেই রেখে দিলাম। আমার জন্য এসব জিনিসের আর কোনো মূল্য ছিল না। আমার শুধু নিজের প্রাণের চিন্তা ছিল। ব্যাগ ধরে আমি যেই বেরোতে লাগলাম, আমার শাশুড়ি আমাকে জোরে জোরে ডাক দিলেন। তাদের অশ্রু থামার নাম নিচ্ছিল না। তিনি তার দুর্বল হাত দিয়ে ছাদের দিকে ইশারা করছিলেন। প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম যে তিনি বারবার কেঁদে কেঁদে স্টোর রুমের দিকে ইশারা করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম যে তিনি আসলে আমাকে স্টোর রুম কেন দেখাচ্ছেন। তাদের মুখ থেকে হালকা আওয়াজ বেরোলো যে একটু এর দরজা খুলে দেখ। আমার প্রাণ বেরিয়ে গেল। আমি বললাম, আম্মি, তার উপর তো তালা লাগানো আছে, আর চাবি তো তোমার ছেলের কাছে আছে, আমি কিভাবে তালা ভাঙব? আমার কথা শুনে তিনি আরও বেশি কাঁদতে শুরু করলেন। হিক্কা তুলে বলতে লাগলেন, না নাসরিন, তোকে আজ এই দরজা ভাঙতেই হবে, তার ফিরে আসার আগেই দরজা খুলে দে। তাদের আওয়াজে এক অদ্ভুত দুঃখ এবং ভয় লুকানো ছিল,
যেন তিনি বছরের পর বছর কোনো রহস্য মনে চেপে বসে আছেন। তাদের চোখে অদ্ভুত আতঙ্ক ছিল এবং তিনি তার কাপা হাত দিয়ে বারবার সেই দরজার দিকে ইশারা করছিলেন। আমি এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেলাম যে আসলে এই ঘরে এমন কি আছে যার জন্য তিনি তার শেষ নিঃশ্বাসের সাথে আমাকে জোর করছেন। কিন্তু তারপর আমি রান্নাঘরের দিকে তাকালাম, যেখানে একটা হাতুড়ি পড়েছিল। আমার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল যে সত্যি কি আমি এই দরজা ভেঙে ফেলব? এর পিছনে কি এমন কোনো রহস্য আছে যা আমার জীবন বদলে দেবে? আমি হাতুড়িটা দেখলাম এবং পা আস্তে আস্তে সেই দরজার দিকে বাড়িয়ে দিলাম। আমার ভেতর ভয় এবং কৌতূহল দুটোই একসাথে ছিল, যেন ভাগ্য আমাকে কোনো নতুন পরীক্ষার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। আমি দুটো জোরালো আঘাত করলাম, তাহলে শেষ পর্যন্ত তালা ভেঙে গেল। দরজা খুলতেই যে দৃশ্য আমার চোখের সামনে এলো তা আমার আত্মা পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। এই ঘর বাইরে থেকে একটা ছোট স্টোর রুম ছিল, কিন্তু ভেতরের অবস্থা দেখে আমার হৃদয় কাঁপতে লাগল। দেয়ালে পুরনো ধুলোময় আলমারি ছিল, কিছু পুরনো বাক্সও রাখা ছিল, কিন্তু সবার মাঝে যে জিনিস সবচেয়ে বেশি নজরে পড়ছিল তা ছিল নোটের স্তূপ এবং বড় বড় ব্যাগ, যার নোট এবং সোনার বিস্কুটে ভরা ছিল। আমি এক মুহূর্তের জন্য পাথরের মূর্তি হয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে ঘরকে আমরা সবসময় স্টোর রুম বলতাম তার ভেতরে এসব কিছু লুকোনো ছিল। আমার মনে ফারুকের সেই সব রাতগুলো ঘুরতে লাগল, যখন সে মাঝরাতে চুপচাপ উঠত, চাবি নিয়ে এই ঘরের দিকে যেত। আমি প্রায়ই ভাবতাম যে সে ভিতরে গিয়ে কি করে, কিন্তু কখনো জানার চেষ্টা করিনি, কারণ আমার জন্য সবচেয়ে বড় স্বস্তি এটাই ছিল যে সে সেই সময় আমার ঘরে না আসে এবং আমার উপর হাত না তোলে। এখন বুঝতে পারলাম যে সে আসলে কোন সম্পদের তত্ত্বাবধান করছিল, সেই সম্পদ যা কখনো তার হতে পারত না, কারণ সে তো একজন সাধারণ সরকারি চাকুরে ছিল, বেতন শুধু চলার মতো ছিল। তাহলে এই লক্ষ লক্ষ কোটি টাকা কোথা থেকে আসতে পারে? এসব তো স্পষ্ট বোঝাচ্ছিল যে সেই লোকের কালো টাকা লুকিয়ে রাখার কাজ করত, হয়তো ঘুষ বা অবৈধ উপায়ে কারো জন্য এই সম্পদ রাখত এবং নিজেকে এসবের মাঝে বাদশা মনে করত। আমার ভিতর ভয়ও ছিল এবং এক নতুন সাহসও জন্ম নিয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমি আমার জীবন বদলাব। আমি একটা বড় ব্যাগ তুলে নিলাম, তার ভিতর নোটের গোছা ভরলাম, সাথে কিছু সোনার বিস্কুটও ভরে দিলাম। আমি দরজা বন্ধ করে দিলাম এবং হাতুড়ি সেখানেই রেখে দিলাম। মনে একটা ভয় ছিল যে যদি সে ফিরে আসে তাহলে আমাকে শেষ করে দেবে, কিন্তু একটা সাহসও ছিল যে আজ আমি আমার বন্দি দশা থেকে বের হয়ে স্বাধীন হব। আমি বাইরে ছুটলাম, তখন আমার শাশুড়ি অশ্রুতে ভেজা হয়ে আমাকে দেখছিলেন। তিনি হয়তো এটা ভাবছিলেন যে আমি শুধু কিছু কাপড় এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে পালাতে যাচ্ছি, কিন্তু তাদের ধারণা ছিল না যে আমি এই রহস্যও নিয়ে যাচ্ছি, যা তিনি নিজের জীবনের শেষ শক্তি লাগিয়ে আমার সামনে খুলে দিয়েছিলেন। আমি তাদের কিছু বলিনি, কারণ সময় কম ছিল। আমি সোজা আসিফের ঘরের দিকে ছুটলাম। আসিফ আমাদের পুরনো পাড়ার লোক ছিল। সে অনেকবার আমার অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেছিল এবং সবসময় বলতো, যদি কখনো তোমার সাহায্যের দরকার হয় তাহলে আমি হাজির আছি। আমি দরজায় খটখট করলাম, তখন সে বাইরে বেরিয়ে এলো। আমাকে দেখে সে অবাক হয়ে গেল। আমার অবস্থা আহত এবং ভয়ার্থ ছিল। সে বুঝে গেল যে কিছু খুব খারাপ হয়েছে। আমি তাকে বললাম, আমার তোমার সাহায্য দরকার। এখনই তোমার গাড়ি স্টার্ট করো এবং আমার শাশুড়িকে নিয়ে চলো। আমি তোমাকে সব কিছু রাস্তায় বলে দেব। সে তাৎক্ষণিক হ্যাঁ বলে দিল, কিন্তু সাথে জিজ্ঞাসা করল, তুমি এত ভয় পেয়ে আছো কেন, আর এই ব্যাগে কি আছে? আমি বললাম, সব পরে বলবো, এখন আমাদের এখান থেকে বের হতে হবে। আমি ব্যাগ গাড়ির ডিক্কিতে রাখলাম এবং আসিফ আমার শাশুড়িকে সাহায্য করে গাড়িতে বসালো। কোথায় যেতে হবে? আমি বললাম, যতদূর যেতে পারো সেখানে নিয়ে চলো, শুধু এতটুকু যে আমাদের কেউ খুঁজে না পায়। আমি ব্যাগ থেকে কিছু টাকা বের করে তাকে দিলাম যে পেট্রোল ফুল করিয়ে নাও। সে টাকা দেখে অবাক হয়ে গেল, কিন্তু সেই সময় আমি শুধু এতটুকু বললাম যে সব কিছু পরে বলবো। রাস্তায় আমি তাকে সব কিছু বলে দিলাম, সব জুলম, সব যন্ত্রণা এবং সবচেয়ে বড় স্টোর রুমের রহস্য। আসিফের মুখে অবাক ভাব ছিল, কিন্তু সাথে তার চোখে এক অদ্ভুত খুশিও ছিল। সে বলল, মনে হয় আমার দোয়া কবুল হয়েছে। আমি সবসময় চাইতাম যে তুমি সেই জালিম মানুষটি থেকে মুক্ত হয়ে যাও এবং আমার কাছে চলে আসো, আর আজ সেই সময় এসেছে। আমি বললাম, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমরা এক নতুন জীবন শুরু করতে পারি। সে বলল, আমার কোনো সম্পদের দরকার নেই, আমি তো তোমাকে চাইতাম, আর যদি তুমি আমার সাথে যেতে চাও তাহলে আমি তোমাকে এখনই গ্রহণ করে নেব। আমার শাশুড়ি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তাদের মুখে এক শান্তি ছিল। হয়তো তিনি বছরের পর বছর পর প্রথমবার নিশ্চিন্ত ছিলেন যে তিনি এই ছেলের হাতে আর যন্ত্রণার শিকার হবেন না। আমরা চট্টগ্রামে পৌঁছলাম, তখন সবার আগে একটা হোটেলের রুম নিলাম, সেখানে দুদিন কাটালাম। তারপর আমরা একটা ভাড়ার বাড়ি নিলাম এবং তাতে সামান্য জিনিসপত্র কিনলাম।
আমি সবার আগে আমার শাশুড়িকে হাসপাতাল দেখালাম। ডাক্তাররা বললেন তাদের অবস্থা এত জটিল নয়, একটা ছোট অপারেশন হবে, তিনি একদম ঠিক হয়ে যাবেন। আমার হৃদয় কেটে গেল। এত বছর তিনি চারপাইয়ে শুয়েছিলেন, আর তাদের ছেলে, যার কাছে এত টাকা ছিল, সে কখনো তাদের চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করেনি। আমার শাশুড়ির অপারেশন হল, তখন তিনি আগের চেয়ে অনেক ভালো হয়ে গেলেন। তিনি লাঠির সাহায্যে হাঁটতে শুরু করলেন। তাদের মুখে সেই আলো ফিরে এলো, যা হয়তো বছরের আগে নিভে গিয়েছিল। আমরা সবাই মিলে একটা নতুন ঘর কিনলাম এবং তাতে থাকতে শুরু করলাম। জীবনে প্রথমবার আমি শান্তি পেলাম। আসিফ আমার সাথে ছিল, আমার শাশুড়ি আমার সাথে ছিল, এবং আমার কাছে সেই সব কিছু ছিল যা আমি কখনো স্বপ্নেও পাইনি। 6 থেকে 7 মাস এভাবে কেটে গেল এবং আমরা নতুন ঘরে বসবাস করতে লাগলাম। আমার স্বামী ফারুক হয়তো লক্ষ্য চেষ্টা করত, কিন্তু তার সন্দেহ এই কথা আসতে পারত না যে আমরা কোথায় গিয়েছি। এত বড় শহর চট্টগ্রামে সে আমাদের কিভাবে খুঁজত। আমরা আমাদের নাম পর্যন্ত বদলে ফেলেছিলাম এবং এক নতুন পরিচয় নিয়ে জীবন কাটাতে লাগলাম। এখন আমি স্বাধীন ছিলাম। এখন আমি জেলখানা থেকে বের হয়ে এক নতুন আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছিলাম, এবং প্রতিদিন মনে হতো যেন আমার জীবন আবার শুরু হয়েছে। আমার জীবনের সেই সময় যা আমি সবচেয়ে বেশি ভয় এবং দুঃখে কাটিয়েছিলাম, শেষ পর্যন্ত শেষ হয়ে গেল এবং এক নতুন সকাল আমার সামনে খুলে গিয়েছিল। আসিফের মাথা খুব তীক্ষ্ণ ছিল। সে এমন কৌশল বের করেছিল যা আমার ভাগ্যই বদলে দিয়েছিল। সে চট্টগ্রামের এক খতরনাক এবং প্রভাবশালী লোককে এইসব বিষয়ে জড়িয়ে ফেলেছিল। সে আমার স্বামীকে ফোন করে বলল যে যদি নাসরিন বিবিকে তালাক না দাও, তাহলে যা কিছু তার ঘরে পড়ে আছে তার সব রহস্য খুলে দেব এবং সরকার পর্যন্ত এই কথা পৌঁছে দেব। আমার স্বামীর জন্য এই হুমকি এমন ছিল যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গেছে, কারণ চোর মানুষ তার ছায়া থেকেও ভয় পায়। তাহলে এত বড় রহস্য থেকে কিভাবে নির্ভয় থাকতে পারে? সে তাৎক্ষণিক মেনে নিল। তার জিভ কাঁপতে লাগল। সে বলতে লাগল, বস বস, আমি তালাক দিয়ে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, আমার প্রাণ ছেড়ে দাও। সে ফোনে বলল, আমি এক্ষুনি লিখে দিচ্ছি এবং সেখানেই দিয়ে দিচ্ছি, কিন্তু আমার পিছনে লাগবে না, না কাউকে এসব বলবে। আমরা তো তার ঘর থেকে সম্পদের একটা ব্যাগ নিয়ে বের হয়েছিলাম, কিন্তু সেই সম্পদ সমুদ্রের মতো ছিল, তাই আমাদের চলে যাওয়ায় তার বেশি ফারাক পড়েনি। কয়েকদিনের মধ্যে সে তালাক লিখে সেই খতরনাক লোকের ঠিকানায় পাঠিয়ে দিল। আমাদের ঠিকানা দিতে হয়নি, কারণ আমাদের ভয় ছিল যে সে আমাদের পিছনে না আসে। সেই দিন আমার হৃদয়ে যে বোঝা বছরের পর বছর ছিল তা হালকা হয়ে গেল। এখন আমি এই সম্পর্ক থেকে মুক্ত ছিলাম। ইদ্যত পূর্ণ করার পর আমি আসিফের সাথে নিকাহ করলাম। সেই দিন আমার জীবনের নতুন শুরু ছিল। আমার শাশুড়িও এই কথায় খুব খুশি ছিলেন। আমি একদিন আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে তাদের কি ছেলের কথা মনে পড়ে। তিনি আস্তে করে হাসলেন এবং বললেন, এমন ছেলের কথা কিভাবে মনে পড়বে যে তার মায়ের চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি এবং যে তার মায়ের ওপরও হাত তুলত। তোমার আসার আগে সে আমার ওপরও জুলুম করত। যা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই কথার আমার আগে কখনো জানা হয়নি। সেই দিন থেকে আমার জীবনের এক নতুন দিক শুরু হলো। আমার মনে হয় যে এই চিন্তা একদম ভুল, যে যদি একজন পুরুষের সাথে খারাপ অভিজ্ঞতা হয়ে যায় তাহলে বোঝা যাবে যে সব পুরুষ খারাপ। যদি আসিফ আমার জীবনে না আসত তাহলে হয়তো আমিও এটাই ভাবতাম, কিন্তু যতটা ভালোবাসা, যতটা সম্মান এবং যতটা যত্ন সে আমাকে দিয়েছিল তা আমার চিন্তা বদলে দিয়েছিল। এখন আমার মনে হয় যে আমি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী। আসিফ আমার হাসির জন্য অস্থির থাকে। যদি আমি চিন্তিত হয়ে যাই তাহলে সেও অস্থির হয়ে যায়। সে আমাকে নিজের হাতে খাবার খাওয়ায়, আমার জন্য উপহার নিয়ে আসে, আমার দুঃখে কাঁদে, আমার খুশিতে হাসে। আমার শাশুড়ি, যিনি এখন আমার জন্য মা হয়ে গেছেন, তিনিও আমার সাথে দাঁড়িয়ে আছেন। আমি তাদের চিকিৎসা করিয়েছি এবং এখন তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। তিনি লাঠির সাহায্য নেন, কিন্তু তাদের মুখে এখন শান্তি আছে, খুশি আছে। তিনি বারবার বলেন, নাসরিন, তুমি আমার সেই ছেলেকে হারিয়েছ যে আমাকে দুঃখ দিয়েছে, কিন্তু আমাকে একটা মেয়ে পেয়েছি যে আমার জীবন বদলে দিয়েছে। এটা শুনে আমার চোখে অশ্রু চলে আসে। আসিফ একদিন আমাকে বলেছিল যে সব রহস্য সম্পর্কে তার আগে থেকে জানা ছিল। সে একদিন আমার স্বামীকে স্টোর রুমে কিছু রাখতে দেখে ফেলেছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল যে সে এই কথা কাউকে বলবে না, কারণ সেই সময় তারও ভয় ছিল। যদি সে বলতো তাহলে হয়তো তার সাথেও কোনো দুর্ঘটনা ঘটে যেত। আসিফ বলেছিল যে যখন সে আমাকে দুঃখে দেখত তখন তার হৃদয় কেটে যেত। সে চাইত যে কোনোভাবে আমার জীবন সহজ হয়ে যাক, এবং আল্লাহ আমাদের একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন আমাদের জীবন হাসি খুশিতে কাটছে। আমরা নিজের ঘর বানিয়েছি, আমাদের কাছে টাকাও আছে, শান্তিও আছে, সম্মানও আছে, এবং সবচেয়ে বড় ভালোবাসা আছে। আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সেই জাহান্নাম থেকে বের করে এমন এক জীবন দিয়েছেন যেখানে দুঃখের কোনো ছায়া নেই, যেখানে শুধু শান্তি আছে।
কখনো মানুষকে হতাশ হতে নেই। সমস্যা যত বড়ই হোক, আল্লাহর কাছে তার সমাধান অবশ্যই থাকে। যদি আমরা ধৈর্য ধরি এবং সাহস রাখি, তাহলে একদিন খুশির দরজা অবশ্যই খুলে যায়। যদি আপনাদের আজকের আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে এটাকে লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এখনও আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই করুন। কাল দেখা হবে এক নতুন এবং মনোরম গল্প নিয়ে। ততক্ষণের জন্যে আল্লাহ হাফেজ।